সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী এবং কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এসব কর্মসূচির মধ্যে বন্যার্তদের ঘর উপহার, গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ পরিদর্শন ও তৃণমূলের সঙ্গে জনসভা। এসব কর্মসূচি ঘিরে চলছে জোর প্রস্তুতি। সফরের প্রতিটি কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা, সড়ক যোগাযোগ ব্যবস্থা, হেলিকপ্টার অবতরণ, অনুষ্ঠানস্থল প্রস্তুতি সহ নানা দিক সমন্বয় করছে জেলা প্রশাসন। ফটিকছড়ি ও হাটহাজারীতে অনুষ্ঠান শেষে সন্ধ্যায় নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইউসুফ আলী। ইউসুফ, প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর ঘিরে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ইন্না, আপনাকে ধন্যবাদ। আমাকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের বাঁশখালী থেকে সকাল 10টার সংবাদে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর রয়েছে সেই সফরের বিস্তারিত জানাতে সংবাদে যুক্ত করার জন্য। ইন্না, আপনি জানেন যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি কর্মসূচি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। তিনি প্রথমেই সকাল 10টায় অর্থাৎ ঢাকা থেকে তিনি চট্টগ্রামে পৌঁছে তিনি প্রথমে যে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেটি হচ্ছে মাতারবাড়ি যে গভীর সমুদ্র বন্দর রয়েছে সেই সমুদ্র বন্দরে তিনি যাবেন, সেটি পরিদর্শন করবেন এবং সেখানে যে কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালীর যে সমন্বিত উন্নয়ন কর্মসূচি এসব নিয়ে তিনি সেখানে কথা বলবেন। এরপর তিনি দুপুর 12:30টায় তিনি বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন সামগ্রী বিতরণের জন্য তিনি এখানে আসবেন এবং এখানে এসে তাদেরকে খাবার দাবার সহ এবং ঘরবাড়ি নির্মাণের জন্য যেসব সামগ্রী রয়েছে সেই সামগ্রী দেওয়ার কথা রয়েছে। এছাড়া এই প্রোগ্রামটি শেষ করে তিনি দুপুর 1:30টায় ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘি মাঠে অবতরণ করবেন এবং সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন এবং সেই বাবুনগরী মাদ্রাসায় সেখানে পৌঁছে তিনি আল্লামা শাহ মুজিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি দুপুর 3টার পর তিনি মরহুম আল্লামা শাহ বাবুনগরীর কবর জিয়ারত করার কথা রয়েছে। এরপর তিনি আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক এই যে পেছনটাতে কিন্তু লোকজন আসতে শুরু করেছে এবং রাস্তার এই যে আমি একটা এখন 4 রাস্তার যে মোড়ে রয়েছি এই মোড়টিতে আপনার চারদিক থেকে লোকজন আসতে শুরু করেছে। এখানে যে বাঁশখালী যে উচ্চ বিদ্যালয় কলেজ ও মাঠ রয়েছে সেই মাঠে যেখানে তিনি এখানকার যে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে যে সহায়তা প্রদান করবেন সেই সহায়তা প্রদান অনুষ্ঠান সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনগণ এই বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন। দুপুরে এখানে প্রধানমন্ত্রী পৌঁছার পরে কিন্তু সেই কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী এখনও ঢাকা থেকে বিমানে আসার কথা রয়েছে এবং মাতারবাড়ি শেষ করে তিনি এখানে আসবেন। এখানে এসে যখন তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করবেন তখন তিনি হয়তো এই চট্টগ্রামের যে বাঁশখালী উপজেলা রয়েছে সেই বাঁশখালী উপজেলার দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। আসলে তিনি এখানে এসে বিভিন্ন সামগ্রী বিতরণ করার পর পুনর্বাসনের জন্য তিনি কি বিষয়ে নির্দেশনা দেবেন সেই বিষয়গুলো আমরা জানবো প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বক্তব্য রাখবেন। তিনি এই সমাবেশে বক্তব্য রাখার পর আমরা আবার চেষ্টা করব আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে তিনি কি বলেছেন এবং কি কি সামগ্রী দিয়েছেন সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য। না, আপাতত বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠের যে সামনে যে চৌরাস্তা মোড় রয়েছে সেই মোড় থেকে এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির তথ্য। ইন্না। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। বর্ষার স্বস্তির বদলে এখন ডেঙ্গু আতঙ্ক গাজীপুরে। শিল্পনগরী ও এর আশপাশের এলাকাগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাণঘাতী এ রোগে আক্রান্তের সংখ্যা। সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীর চাপ। বিশেষজ্ঞদের মতে
মশক নিধন কার্যক্রমের ঘাটতি ও নাগরিক অসচেতনতার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। চঞ্চল খানের রিপোর্ট। বর্ষা মৌসুমের শুরুতেই গাজীপুর মহানগরী ও বিভিন্ন উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। টানা বৃষ্টিতে সড়ক, অলিগলি, নির্মাণাধীন ভবন, ড্রেন, ছাদ এবং পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি এখন পরিণত হয়েছে এডিস মশার নিরাপদ প্রজনন ক্ষেত্র। সরকারি চিকিৎসা তো ভালোই চলতেছে, কিন্তু আমাদেরই হয়তো রোগীর অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে। রোগীর সমস্যা এক সপ্তাহে ডেঙ্গু ধরা পড়ছে। যা যা দেওয়া লাগে তাড়াতাড়ি করার দিয়েছে, দেওয়ার পরে 26,000 থেকে 75,000 আসছে। কীটতত্ত্ববিদদের মতে কোনাবাড়ি, টঙ্গী, জৈদপুরের ঘনবসতিপূর্ণ এবং শিল্প কারখানা সংলগ্ন এলাকাগুলো এখন এডিস মশার অন্যতম প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। টানা বৃষ্টি ও অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে মশার বিস্তার জ্যামিতিক হারে বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের ফগিং ও লার্ভিসাইড ছিটানোর কার্যক্রম কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। পরিষ্কার করে না দেখই তাদের যে দায়িত্বটা আমি মনে করি যে ইফেক্টিভ হতে হবে। ইদানিং বৃষ্টির ভিতরে যে পরিমাণ পানি জলাশয়ের জন্য বাড়তেছে, অবশ্যই এগুলা ব্যবস্থা নেওয়া উচিত। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর নির্দিষ্ট কোনো ওষুধ নেই। রোগীর প্লাটিলেট কমে শকে চলে গেলে চিকিৎসা আরো জটিল হয়ে পড়ে। সাধারণত 20,000 আসলে আমরা একটা অ্যালার্ট থাকি যে তার কোনো ব্লিডিং এর সিমটম দেখা যাচ্ছে কিনা। সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট যদি প্রয়োজন হয় ফ্রেশ হোল হিউম্যান ব্লাড দিয়ে থাকি, আর না হলে আর তাকে শুধু প্লাটিলিটি দেওয়া যায়, সেই ব্যবস্থা আছে। সেটার ব্যবস্থা আমার হাসপাতালে নাই, সেটা জন্য ঢাকাতে পাঠাতে হয়। এদিকে সব ধরনের সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন। ডেঙ্গুর পরীক্ষা হচ্ছে এবং ডেঙ্গুর জন্য আমরা যত রকমের লজিস্টিক সাপোর্ট লাগে, স্যালাইন অ্যাভেলেবল আছে এবং আমরা প্রতিটা হাসপাতালে কিছু বেড আইসোলেটেড রেখেছি, যে সেখানে শুধুমাত্র ডেঙ্গু রোগী ভর্তি হবে। এডিস মশার বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া। স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে জেলা প্রশাসনের অফিসাররা সেখানে প্রত্যেকে উপস্থিত ছিলেন। তাদের মাধ্যমে সুপারভিশনের মাধ্যমে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। উদ্দেশ্য একটাই, মানুষকে, নগরবাসীকে, জেলাবাসীকে ময়লা আবর্জনা থেকে মুক্ত রাখা এবং তাদেরকে অভ্যস্ত করা। সময় মতো কার্যকর উদ্যোগ না নিলে সংক্রমণ আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যানজট কমাতে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল বিকল্প সড়ক, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে 6 বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের জোকারচরে নিউ ধলেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ। দীর্ঘদিন পর নতুন ঠিকাদার কাজ শুরু করলেও দ্রুত নির্মাণ শেষ হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 6 বছর ধরে পড়ে আছে নিউ ধলেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন সেতুটি। 264 মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 34 কোটি 82 লাখ টাকা। মাত্র 3টি পিলার নির্মাণ করেই প্রায় 10 কোটি টাকা বিল তুলে কাজ বন্ধ করে দেয় আগের ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে থমকে যায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বিকল্প যোগাযোগ ব্যবস্থা। দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি জানান স্থানীয় এলাকাবাসী। কাজ হইতেছে না তো, মেলা দিন ধরে কাম আরাম হয়েছে, কাজ লাই বন্ধ আরাম কিনা আল্লাহ জানে। এই রাস্তা করলে আমাদের এই যে উত্তরবঙ্গের গাড়িও কত সময় জামজট হয়, এই রাস্তাটা একবারে ঢাকাতে যেতে পারবো। টাঙ্গাইল থেকে যমুনা সেতু মানুষ যাতায়াত করতে পারবো, খুব সুবিধা হবে বৃষ্টি হলে। তো এই নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের কাজ শেষ হবে এবং আশা করি যে এলাকাবাসীর যে একটা ভোগান্তি ছিল, তো তাদের যাতায়াতের যে সমস্যা ছিল, এগুলো ইনশাল্লাহ তারা ভালো একটা সমাধান পাবে। এদিকে আগের ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ার পর পুনরায় দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। বর্তমানে ঠিকাদার কাজ শুরু করেছে এবং জনদুর্ভোগ এড়াতে এবং যথা টাইমে কাজটা যাতে শেষ হয় সে ব্যাপারে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং কাজটা চলমান আছে। এদিকে দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানালেন ঠিকাদার। চিফ ইঞ্জিনিয়ার তার সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আদেশ দেন যে তাড়াতাড়ি এই ব্রিজগুলি কাজকর্ম শুরু করেন, কারণ এইগুলা প্রধানমন্ত্রীর নলেজে চলে গেছে। দীর্ঘ 6 বছরের অপেক্ষার পর নতুন ঠিকাদার কাজ শুরু করায় আশার আলো দেখছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত সেতুর কাজ শেষ হলে কমবে মহাসড়কের যানজট, সহজ হবে টাঙ্গাইল সহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। মাদারীপুরের কালকিনি উপজেলার আরিয়াল খাঁ নদীতে
থামছেই না অবৈধ বালু উত্তোলন। বছরের পর বছর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার মেশিন দিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী একটি মহল। এতে প্রতিনিয়তই নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। প্রশাসন বলছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। মাদারীপুরের কালকিনিতে আরিয়াল খাঁ নদী থেকে বছরের পর বছর অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ যেমন পরিবর্তিত হচ্ছে, তেমনি নদীর তীর দুর্বল হয়ে পড়ায় বাড়ছে ভাঙনের ঝুঁকি। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, উপজেলার ফাঁসিয়াতলার লঞ্চঘাট ও বাঁশগাড়ি ইউনিয়নের উড়ারচর ভাটবালি এলাকায় 8 থেকে 10টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী মহল। এই বালি উঠানে আমাদের বাড়িঘর সব ভাঙিয়া যাইতে আছে, জায়গা জমি ভাঙিয়া যাইতে আছে, পাট মেস্তা যা জিরাত করা হয়েছে সেইগুলিও ভাঙিয়া যাইতে আছে। দিনে রাতে 24 ঘন্টা বালি উত্তোলন করে, দিনে তো করে অল্প, কিন্তু রাত্রে 4টা বোট লাগায় এখানে বালি উত্তোলন করে। আমরা চাই জানি আমরা নিরাপত্তা থাকতে আমাদের জমিগুলি জানি না ভাঙে, গাঙ্কা জানি বন্ধ, আমরা গরিব মানুষ। এদিকে আবাদি জমি ও বসত ভিটা রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এ বিষয়ে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর। 4টা-5টা ড্রেজার দিয়ে দিন 24 ঘন্টা মাটি উঠায়, বাধা দিতে গেলে হাত পা ভেঙ্গা লাইব, কাটতে লাইব, এই ধরনের হুমকি ধামকি দেয়। আর মানে 2টা চা পড়লে যাত্রী ছাউনিরা চলে যাইব গিয়া, বালি কাটাই না কত ভিড়াইতারি না, হেরা আল্লাহ ছাড়াও বলে এখন ভিড়ান যাইব না। তবে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসনের একার পক্ষেই সম্ভব না, এখানে পুলিশ আছে, তারাও চাইলে কিন্তু নিয়মিত মামলা দায়ের করতে পারে। সর্বোপরি যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তাদেরও এই বিষয়ে এগিয়ে আসতে হবে যেন ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা যায়। আর অবৈধ কর্মকাণ্ডের প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। কোনো ভূমিদস্যু কিংবা বালু খেকো আমরা কখনোই প্রশ্রয় দিব না, আমরা মানুষের স্বার্থের সাথে আছি। হাফিজা খানম জুথি, মাই টিভি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে বর্তমান সরকার জ্বালানির দাম কম রাখা, সহজে গ্যাস সংযোগ ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদন খরচ কমানোর বিষয়ে কাজ করছে। বগুড়ায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অপরদিকে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি MSM আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক দর্শন হলো দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়া জেলাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা হিসেবে, বেগম খালেদা জিয়ার জেলা হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলা হিসেবে বাংলাদেশের মধ্যে একটি অনন্য জেলাতে রূপান্তরিত করবার জন্য যা যা করার প্রয়োজন করা হবে ইনশাআল্লাহ। এখানে ক্ষুদ্র মধ্যম পর্যায়ের শিল্পের বা শিল্প উদ্যোক্তাদের একটি বিরাট চাহিদা রয়েছে। তো সেই চাহিদাকে প্রতি লক্ষ্য রেখে আগামী দিনে আমরা প্রায় 400 একরের একটি বেসিক শিল্প পার্ক করার পরিকল্পনা করছি। কৃষিভিত্তিক যে সমস্ত শিল্প রয়েছে সেটা বগুড়া এবং এই অঞ্চলে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রসারিত করা হবে এবং আরো বেশি বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে এখানে এনশিওর করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ এবং দেশ জুড়ে সুন্দর পরিকল্পিত এবং বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের যৌথ উদ্যোগে উপজেলার
মুরাবাজারের রাজঘাট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ পারভেজ, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া, রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের সদস্যবৃন্দ জি.কে দিলু, মোমেন মিয়া, সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের প্রতি শনিবারে সারা বাংলাদেশের অফিস আদালত, প্রেস ক্লাব, বাজারঘাট, মানুষের বাসাবাড়ি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলেছেন এবং একই সাথে আপনারা জানেন যে ওনাদের নির্বাচনী ইশতেহারে আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানোর কথা রয়েছে। তো সেটিকে আমরা একটি সামাজিক আন্দোলনে পরিণত করেছি। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, চেয়ারম্যান এর উপদেষ্টা ও নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দীর্ঘ 17 বছরের রাগ, ক্ষোভ, নিপীড়ন, হত্যা, গুম ও খুনের প্রতিবাদে দেশের মানুষ 5 আগস্ট রাজপথে নেমেছিল। গণ আন্দোলনের মুখে ওই দিন শেখ হাসিনার সরকারের পতন ঘটে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বক্তারা 5 আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতান্ত্রিক বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী ও দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। ছাত্ররা আত্মহতি দিয়েছে, কৃষক আত্মহতি দিয়েছে, শ্রমিক আত্মহতি দিয়েছে, রাজনীতিক আত্মহতি দিয়েছে। বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ করছে আমরা যারা বেঁচে আছি, সেটার জন্য আজকে দ্বিতীয় বর্ষে রাজনীতি হাজার হাজার শত শত রাজনীতি কর্মী তার জীবন দিয়েছে। এক পর্যন্ত বিএনপি মারা গেছে, প্রার্থী চায় না, রিক্সার চাকরি, বিশেষ চাকরি চায় না। বরিশালে মাদক সহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের জন্য জিরো টলারেন্স ভূমিকা রাখবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সকালে বিএনপির সভাকক্ষে নবাগত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এ সময় বরিশালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন গণমাধ্যম কর্মীরা। তারা বলেন, নগরীতে বসবাসরত সাধারণ মানুষের আইনি সেবায় নগর পুলিশ আরও এগিয়ে আসবে। মাদক সহ শহরের উঠতি বয়সী যুবকদের অন্যায় থেকে ফেরাতে পুলিশের ভূমিকাও তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত নগর পুলিশের কমিশনার বলেন, এ সকল সমস্যা সমাধানে পুলিশ বদ্ধপরিকর। নগরী থেকে মাদক সহ অপরাধ নিয়ন্ত্রণে কাজ করার আশ্বাস দেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জাম সহ 2 জনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের 25 বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট জব্দ করা হয়েছে। র্যাব 5 চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব কর্মকর্তা ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ বালুবাগানের 3 তলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় সেখান থেকে 25 বান্ডিল বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জাম সহ তশিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন। সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মনোয়ারুল বকশীর মৃত্যুর ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় রংপুরের পীরগাছা থানা ঘেরাও করে সড়ক অবরোধ করেন তারা। পরে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানায়, গত 23 জুলাই রংপুরের পীরগাছা উপজেলার কৈকুরি ইউনিয়নের মংলাকুটি গ্রামের শফিকুল ইসলাম মিন্টুর মেয়ে মিমি আক্তার নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়। এর সূত্র ধরে বৃহস্পতিবার রাতে সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের স্টাফ কোয়ার্টারে অভিযান চালানো হয়। পুলিশের ভাষ্য, অভিযান চলাকালে তারা জানতে পারেন ভবনের ছাদ থেকে কেউ নিচে পড়ে গেছেন। ঘটনাস্থলে গিয়ে মনোয়ারুল বকশীকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাই আইনগতভাবে এটা বিচার হবে। অবশ্যই আমরা দলীয়ভাবে আমার এমপি আছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছে, আমরা তাদের দৃষ্টিগোচর করব। জুলাইয়ের স্মৃতিকে ধারণ করতেই জুলাই জাদুঘর তৈরি হয়েছে। এটি কোনো দলের নয়, এটি সবার। এটিকে যারা অস্বীকার করে তারা 36 জুলাইকেও অস্বীকার করে।
জুলাই দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক পৃথক আয়োজনে র্যালি, আলোচনা সভা ও জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন এমপি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সহ আরো অনেকে। রাজবাড়ী সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী, হারমোনিয়াম, তবলা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রশাসক আফরোজা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম, জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং ইউএনও নিরুপমা রায় সহ অন্যান্যরা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদে ককটেল বিস্ফোরণ ও হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে পরিষদ কার্যালয়ে ঢুকে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানোর পর চেয়ারম্যান আবু আলেম মাতবর সহ কয়েকজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে চেয়ারম্যান আবু আলেম এর আপন ভাই আলমগীর মাতবর সহ শাহজাহান মোল্লা ও দেলোয়ার গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ককটেল সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ। চেয়ারম্যান আবু আলেম মাতবর জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। তৎক্ষণাৎ দুটা বাইকে 6 জন লোক ছিল। 6 জন লোকে আইসাই আগে এখানে হুড়াহুড়ি হয়েছে, তারপরে চেয়ারম্যানের লক্ষ্য করে বোমা মারছে। গতকাল পরিষদের মেম্বারগুলো নিয়ে আমার একটা মিটিং ছিল। ওই জায়গায় বিএনপির উপজেলা প্রচার সম্পাদক ছিল, রাজনগর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিল পারভেজ দেওয়ান, আরো কিছু সাধারণ মানুষ ছিল। অটোতে করে 6 জন লোক আসছে আমার পরিষদের ওই পাশে। তো এই মোটরসাইকেলটা নামানোর পরেই হঠাৎ করে দেখি আমার পরিষদের ভিতরে ধারাম করে আমি যে জায়গায় বসি ওই জায়গায় আমার হত্যা করার উদ্দেশ্যে একটা বম অলরেডি মাইরা দিচ্ছে। গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজার এলাকায় 11 লাখ টাকা মূল্যের 277.5 লিটার অবৈধ বিদেশি মদসহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 1। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ড ভ্যান থেকে 429 বোতল মদ উদ্ধার করা হয়। পরে গ্রেফতার 2 জন ও উদ্ধার করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়। নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বিকাল 5:30টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের নওজোয়ান মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঢাকা সিলেট মহাসড়কের বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার দুপুরে বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে প্রায় 2 ঘন্টা ধরে বন্ধ থাকে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল। স্থানীয়রা জানান, এর আগে গত বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের নদী থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করা হয়। ঢাকা ধামরাইয়ের দেপাশাই পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে দেপাশাই চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দেপাশাই চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফাইনাল টুর্নামেন্টে
সম্ভাগ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মোতালেব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই প্রেস ক্লাবের সভাপতি ও মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আরিফুল রহমান আরজু, ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হক। ফুটবল টুর্নামেন্টের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফয়জুল্লাহ, মোহাম্মদ আলী আকবর ও মোহাম্মদ জাহাঙ্গীর। মৌলভীবাজার জেলার জুড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার ১ বড়লেখা জুরি আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি। সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাক্তার সমরজিৎ সিংহ, সদস্য মাসুম রেজা, মতিউর রহমান চুনু, আব্দুল কায়ুম, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান সহ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। নড়াইল, লোহাগড়ায় ও কালিয়ায় জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩টি উপজেলায় বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। লোহাগড়ায় ধানের শীর্ষে প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এর নেতৃত্বে বিজয় র্যালি বের হয়। র্যালিটি লোহাগড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভায় বক্তৃতা করেন নড়াইল ২ আসনের ধানের শীর্ষে প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ। কথা বলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা বৃদ্ধি ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক পুলিশের একটি দল। শনিবার দুপুরে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে হেলমেট না পরা, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে না পারা সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৬টি মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে বিভিন্ন অপরাধে ৬টি মামলা দায়ের ও ১০টি মোটরসাইকেল আরোহীকে সাধারণ জরিমানা করা হয়। একই সঙ্গে আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। গাজীপুর সদর উপজেলায় জুলাই যোদ্ধা শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বানিয়াচালা পূর্বপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের আঞ্চলিক কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম তাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সিনহা, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক ফখরুল সরকার, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউনুস আলী নাসমিয়া সহ অনেকে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শাহ সুফি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মাবুদ আল কাদেরী এর ৪০তম পবিত্র বার্ষিকী ওরস শরীফ। দিনব্যাপী আয়োজনে ছিল খতমে কোরআন, খতমে বুখারী, খতমে মজমুআ এ সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে খাজগান, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে যশোরের বাঘারপাড়াতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিআরডিবির মহাপরিচালক এ.কে.এম. তারেক। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুল আলম, উপজেলা বিআরবিডির কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে চেক ও গাছের চারা বিতরণ করা হয়।